চৈত্রের খরায় বসন্তের হাওয়া, নওশীন আর্দ্রিতা। গল্পের পঞ্চম অংশ। দরজা ধাক্কানোর আওয়াজে আর্দ্রিতা সজ্ঞানে ফিরে অতীতের সুতায় ছিঁড়ে বর্তমানে ফিরে আসে। অতীতে ডুব দিয়ে কখন ঘড়ির কাঁটা 11টায় পৌঁছেছে সে টের পায়নি। আর্দ্রিতা উঠে দাঁড়ানোর আগেই আবারও দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসতেই ভ্রু কুঁচকে নিল আর্দ্রিতা। দরজা না খুলেই বলে ওঠে, 5 মিনিট অপেক্ষা কর মেহের, আমি আসছি। অপর পাশের ধাক্কানোর আওয়াজ সাথে সাথেই মিলিয়ে গেল। আর্দ্রিতা দীর্ঘশ্বাস ফেলে কাজল ঠিক করে চুলটাকে আঁচড়ে বেরিয়ে আসে। বিছানার ওপর মেলে রাখা হিজাবের দিকে তাকিয়ে বুক চিরে কেমন এক উদাস নিঃশ্বাস বের হয়ে আসে। ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। আলতো হাতে তা তুলে নিয়ে মাথায় পেঁচিয়ে নেয়। আয়নার দিকে তাকাতেই চোখের সামনে ভেসে ওঠে নিজের আব্বুর প্রতিচ্ছবি। মনে পড়ে যায় ছোটবেলার নিজের আব্বুর কথা। নাহিদ খান খুব সযত্নে ছোট আর্দ্রিতার মাথায় হিজাব পেঁচিয়ে গালে হাত দিয়ে পরম স্নেহ দিয়ে বলে ওঠে, তুই আমার 7 রাজার ধন রে মা, তোরে সব বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু তোর অবরু রক্ষা করার দায়িত্ব আমার মিষ্টি মার। আর আমি জানি আমার আদর মা তার দায়িত্ব খুব ভালোভাবেই সম্পূর্ণ করতে জানে। আর্দ্রিতা হিজাবটাকে ছুঁড়ে ফেলে। আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ আব্বু। আমি পারিনি এই হিজাবের মর্যাদা রক্ষা করতে। আমি ব্যর্থ। দীর্ঘ কিছু সময় ব্যয় করে নিজেকে সামলে নেয় আর্দ্রিতা। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে এসে দেখে একজন সুদর্শন যুবক দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে এক মনে। আর্দ্রিতা চোখ বড় বড় করে বলে ওঠে, আয়াজ স্যার আপনি? মিষ্টি বাচ্চা কণ্ঠে চোখ তুলে তাকায় আয়াজ। সাথে সাথে চোখ আটকে যায় তার। গোল্ডেন ব্লু মিশ্রণের শাড়ি, সাথে ব্লু স্টোনের জুয়েলারি, মানানসই মেকআপ বলতে চোখে কাজল আর ঠোঁটে লাল প্রলেপ, শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন হিজাব। হ্যাঁ, আর্দ্রিতা আর পারেনি নিজেকে ধরে রাখতে, হিজাব পরেই বেরিয়েছে। আপনাদের নীরের ভয়ে না হোক তার নিজের মনের ভয়ের কথা শুনে আয়াজ নিজেকে সামলে উঠে বলে, কেমন আছো ছোট পাখি? আর কতবার বলেছি অফিস বাদে কোথাও এই স্যার বা বস না ডাকতে। এটাও তো কাজেরই জায়গা। আয়াজ স্যারেন্ডার করার মতো হাত উপরে তুলে বলে, জি মহারানী, আপনার কথাই চিরধার্য। আর্দ্রিতা আলতো হাসে, আপনার তো বিদেশে থাকার কথা স্যার তাহলে? আয়াজ মুচকি হেসে ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলে ওঠে, আমার ছোট পাখিকে দেখতে। আর্দ্রিতা বুঝতে পারে না পেরে বলে ওঠে, বুঝিনি স্যার। আয়াজ হকচকিয়ে গলা পরিষ্কার করে বলে ওঠে, এত বড় ইভেন্ট, সেই জন্য পার্সোনালি আমার থাকাটা উচিত। সেজন্যই আসা, তো এবার যাওয়া যাক। আর্দ্রিতা মাথা নাড়িয়ে এগিয়ে যায়। পেছন পেছন হেঁটে আসে আয়াজ। দুজনে বের হতেই দেখতে পায় নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো নিজেদের পারফরমেন্স দিতে ব্যস্ত। আর্দ্রিতা আর আয়াজ এক সাইডে এসে দাঁড়ায়। আর্দ্রিতার দৃষ্টি যায় স্টেজের দিকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নীর আর মিথিলাকে। আজকের সঙ্গীতের থিম ছিল ব্লু গোল্ডেন, আর বরবউয়ের জন্য শুধুমাত্র গোলাপি। কিন্তু অবাক করার বিষয়, নীরের শরীরে গোলাপির জায়গায় কালো পাঞ্জাবি। আর্দ্রিতা ভেংচি কেটে মনে মনে বলে ওঠে, যেমন অন্তর কালো তেমনি পোশাকও কালো। আয়াজ আর্দ্রিতাকে বিড়বিড় করতে দেখে কান এগিয়ে নিয়ে আসে আর্দ্রিতার মুখের দিকে।
আকম্বিক কাজে কিছুটা পিছিয়ে যায় আদ্রিতা। আয়াস তা দেখে হেসে ওঠে। কি ছোট পাখি, বিড়বিড় করে কি বলছো হুম? আদ্রিতা কিছু না বলে মাথা নাড়িয়ে না করে। আয়াজ আর কিছু বলে না। তার কল আসায় সে রিসিভ করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আদ্রিতা আবারও স্টেজের দিকে তাকাতেই ভড়কে যায়। নীরের দৃষ্টি সম্পূর্ণ আদ্রিতার দিকেই রয়েছে। আদ্রিতা এদিক ওদিক তাকিয়ে সরে যায় সে জায়গা থেকে। বলা তো যায় না কখন আবার রাক্ষস ঘাড় মটকাতে চলে আসে। আসুন আয়াজের পরিচয় জেনে নেই। সম্পূর্ণ নাম আয়াজ কায়সার। বাবা মায়ের একমাত্র সন্তান। সমাজের চোখে বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট কোম্পানি আর কমিউনিটি সেন্টারের মালিক। আর আদ্রিয়ানের ছোটবেলার বন্ধু। সেখান থেকেই পরিচয় আদ্রিতার সাথে। কিছুক্ষণের মাঝেই শুরু হলো কাপল ডান্স। আয়াজ খুব নম্রভাবেই হাত এগিয়ে দেয় আদ্রিতার সামনে। আজকেও ফিরিয়ে দিবেন ম্যাডাম? আদ্রিতা একবার আয়াজের হাতের দিকে তাকায়, একবার নীরার মিথিলার নাচের দিকে। সাথে সাথেই আদ্রিতা নিজের হাত বাড়িয়ে দেয় আয়াজের দিকে। আয়াজ তো খুশিতে আত্মহারা যেন। এই 5 বছরে কতবার কত ইভেন্ট আদ্রিতার হাত চেয়েছিল আয়াজ, কিন্তু প্রতিবারই ভদ্রতার সাথে তা ফিরিয়ে দিয়েছিল। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ধীরে আওয়াজে বেজে চলা হিন্দি গান, যার তালে তালে নাচছে অনেক জোড়া। গান চেঞ্জ হতেই পার্টনার চেঞ্জ হলো। আয়াজের আলতো ছোঁয়ার জায়গায় হঠাৎ করেই কারো শক্ত হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল আদ্রিতা। মাথা তুলে তাকাতেই দেখতে পেল নীরের অগ্নিদৃষ্টি। নীর দাঁত কিরমির করে বলে ওঠে, কি পরপুরুষের ছোঁয়া নেওয়ার গুণও রপ্ত করে নিলি শেষে? আদ্রিতা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হঠাৎ আমাকে নিয়ে এত ভাবনার কারণ কি স্যার? সামান্য স্টাফের জন্য এমন আচরণ। আর যাই হোক, নীর চৌধুরীকে শোভা পায় না। আর চোর নিজে চুরি করে অন্য কাউকে বলবে চোর, ব্যাপারটাও ভালো লাগে না। কি ঠিক বলেছি না স্যার? আদ্রিতার এমন উত্তরে নীরের ঠোঁটের হাসি চওড়া হয়। আরও শক্তভাবে আঁকড়ে ধরে আদ্রিতার কোমর। আই লাইক ইট সুইট হার্ট, কিন্তু আগুন নিয়ে খেলিস না জান, একদম ছাই হয়ে যাবি। তখন হাওয়াতে মিলে যাওয়ার আগেই তোকে গ্রাস করবে নীর রুদ্র চৌধুরী। নীর নিজের ঠোঁট নামিয়ে আনে আদ্রিতার কাঁধে। হিজাবের ওপর থেকেই নীরের গরম নিঃশ্বাসের ছোঁয়া পেতেই ঘৃণায় গা গুলিয়ে ওঠে আদ্রিতা। আদ্রিতা তাচ্ছিল্য হেসে নীরকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে কঠিন স্বরে বলে ওঠে, আমি আগেই ছাই হয়ে গেছি, আর নতুনভাবে আমাকে শেষ করার উপায় নেই। তাই আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন, আর নিজের সীমানায় থাকুন। নীর হেহ করে হেসে ওঠে। নীরের সীমানা নীর নিজেই সেট করে সুইট হার্ট, আর তা নিয়ে তোমার ভাবতে হবে না। নীর আদ্রিতাকে ধরতে যাবে, তার আগেই আদ্রিতা সেখান থেকে দৌড়ে চলে যায়। নীর পিছু নিতে গেলেও তার আগেই আসিফ এগিয়ে আসে। ফোন নীরকে ধরাতেই নীর হতভম্ব হয়ে ছুটে যায়। আলিশান হাসপাতালের সামনে গাড়ি থামতেই নেমে পড়ে নীর। হতভম্বের মতো ছুটে যায় হাসপাতালের নির্দিষ্ট কামরায়। এক মধ্যবয়স্ক লোক শুয়ে আছে বিছানায়, আর একজন নার্স খুব যত্ন সহকারে লোকটার হাত পা টিপে দিচ্ছে, ম্যাসাজ করে দিচ্ছে। সচরাচর একটা যত্ন করা হয় না কোনো পেশেন্টকে, কিন্তু এই যে টাকা, কালো টাকা পাহাড়ের কাছে পৃথিবীর সব কিছুই মাথা নিচু করতে বাধ্য। নীরের পরিস্থিতি পেতেই নার্স তার কাজ শেষ করে দ্রুত বেরিয়ে যায়। এই লোকটার অপর নামই যেন ভয়। মেয়েদের সংস্পর্শে যেন রাগ তার নাকের ডগায় থাকে। নীর এগিয়ে গেল, বসে পড়ল স্টুলের উপর। নিজের বাবার হাতটা যত্ন করে নিজের বলিষ্ঠ হাতের আঁচলে
রেখে সেখানে চুমু খেয়ে বলে ওঠে, তোমার জন্য আর কত অপেক্ষা করব ড্যাড? 20টা বছর তো হয়ে গেল ড্যাড, আর কত অপেক্ষা করাবে? তুমি চেয়েছিলে না তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করি, আমি করেছি, এই দেখো। নীর একটা কাগজ লোকটার সামনে মেলে ধরতেই লোকটা চোখ ঘোরায়। সেখানে লাইন দেখেই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। হাতের আঙ্গুল নড়ছে নীরের খুশিকে দেখে, কিন্তু সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেকেন্ড কয়েক যেতেই শান্ত হয়ে যায় লোকটা। নীর অভিমানী কণ্ঠে বলে ওঠে, আবারও ফাঁকি দিলে তাই না? এটা ঠিক করলে তুমি? তোমার কি মায়া হয় না ড্যাড? মা তো কোনোদিন ছিল না, তুমিই তো আমার সব ছিলে। তাহলে কেন এইভাবে খেলছো আমাকে নিয়ে? আমিও খেলবো তোমাকে নিয়ে। যতদিন তুমি সুস্থ না হবে আমিও তোমার সামনে তোমার পুত্রবধূকে আনবো না। দেখতে পাবে না তুমি তোমার পুতুল মেয়েকে। সে বোকা ড্যাড, বড্ড বোকা। ঠিক ছোটবেলার মতো সে ভেবেছিল আমি চিনতে পারবো না তাকে, কিন্তু সে তো জানে না তার চোখ তার পরিচয় গ্রহণ করে। তাও আমি আসিফকে দিয়ে খুঁজিয়েছি, আমি পেয়েছি তাকে। নীর আবারও হতাশ হয়, কারণ এবারও অপর পাশ থেকে কোনো প্রতি উত্তর আসে না। নীর মাথা নিচু করে বসে থাকে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু তবুও নীরের চোখে পানি। আচমকা নিজের কাঁধে কারো স্পর্শ পেতেই নিজের চোখের পানি আড়াল করে ফেলে সে। আর যাই হোক, নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করতে ইচ্ছুক নয় সে। এই পৃথিবীতে দুর্বলতা মানেই মৃত্যু। নীর পেছনে ঘুরে তাকাতেই দেখে তার ড্যাডের বন্ধু, আবার ডাক্তাররাও। অনুভব খুব জলদি সুস্থ হয়ে যাবে ইয়ং ম্যান। আগের থেকে অনেক বেশি অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি আমি। ঘন ঘন নড়াচড়া দেখতে পাচ্ছি। তাই যেন হয় ডাক্তার আঙ্কেল, নয়তো ধ্বংসের চরম পর্যায়ে পৌঁছে যাব আমি, যেখান থেকে আমাকে ফেরানো অসম্ভব। নীর বেরিয়ে যায়। হাতে তার এখনও সে রেজিস্টার পেপার, যেখানে এখনও আদ্রিতার স্বাক্ষরের উপরে এক ফোঁটা পানির দাগ বসে আছে, যেন পরিচয় বহন করছে কারো কষ্ট, তীব্র যন্ত্রণার পরিচয়, যার দাগ 5 বছরেও মুছেনি। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।